লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরামপুর আইসিটি স্কুল ও আমি শারমিন আক্তার জুয়ের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 4 সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমাদের আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ববর্তী আলোচনা যেখানে শেষ হয়েছিল তারপরে আলোচনা থেকে আমরা শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো সূচক। এখানে 2, 4, 8, 16 ইত্যাদি সংখ্যার মৌলিক উৎপাদক বের করে পাই। এই যে আমাদের এখানে 2, 4, 8, 16 আছে, এই সংখ্যাগুলোর আমাদের মৌলিক উৎপাদক বের করতে হবে। কি করতে হবে? মৌলিক উৎপাদক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে সংখ্যাগুলো শুধুমাত্র 1 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, বা যে সংখ্যাগুলোকে আর কোনো সংখ্যা বিভক্ত করা যাবে না, সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলতেছি। তাহলে আমাদের মৌলিক সংখ্যা হতে পারে 2কে আর কোনো কিছুতে আমাদের ভাগ করা যাচ্ছে না, তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই যে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে এখানে 2, 4, 8, 16, এই সংখ্যাগুলোকে আমরা এমনভাবে বিভক্ত করব বা এমনভাবে বিশ্লেষণ করব বা ভাগ করব যে এই সংখ্যাগুলো ভাগ করব, যে সংখ্যাগুলো বের হবে সেই সংখ্যাগুলো যেন মৌলিক উৎপাদক হয়। এখন দেখো এখানে 2 সমান কি লেখা যায়? 2। এখানে 2 আছে কয়বার? একবার, তাহলে 2 আছে একবার, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1। আবার 4 এর ক্ষেত্রে সমান 4কে আমরা যদি বিভক্ত করি 2 গুণ 2, এখানে 4কে বিভক্ত করলে আমরা 4কে কত দ্বারা গুণ করলে 4 হবে? 2 গুণ 2। এখানে যে 2 গুণ 2 করেছে, এখানে 2 একটা মৌলিক সংখ্যা, কারণ 2কে আর কোনো সংখ্যায় বিভক্ত করা যাবে না, বা 2 এর একটি মাত্র উৎপাদক আছে, তা হচ্ছে 1। তাহলে 4কে যে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাহলে তার মৌলিক উৎপাদন বিশ্লেষণটা কত বের হলো? 2 গুণ 2। এখানে 2 বা 2 গুণ আকারে আছে কয়বার? এখানে 2 কয়টি আছে? 2টি, তাহলে 2 গুণ আকারে আছে 2টি, মানে 2টা 2 গুণ করে আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। তাহলে এখানে 2 গুণ আকারে আছে 2 বার, 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার, তাহলে সমান আমরা লিখতে পারি 2 স্কোয়ার। এই 2 স্কোয়ার লেখার ক্ষেত্রে যেই সংখ্যাটা আমাদের গুণ আকারে থাকবে, এখানে গুণ আকারে কোন সংখ্যাটা আছে? 2, তাহলে 2টা হবে নিচে। আর যেই সংখ্যাটা আমাদের গুণ আকারে আছে সেই সংখ্যাটা কত সংখ্যক বার আছে সেটা তার উপরে পাওয়ার হিসাবে বা ঘাত হিসাবে হবে। এখানে কোন সংখ্যাটা আমাদের 2 বার আছে? 2, এই জন্য 2 নেওয়া হয়েছে। তারপরে 2 কয়বার আছে? গুণ আকারে কতবার আছে? 2 বার আছে, তাই এর পাওয়ার বা ঘাত কত হয়েছে? 2। এখন অনুরূপভাবে আমরা যদি 8কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে প্রথমে 8কে আমরা বিভক্ত করতে পারি 2 গুণ 4, 2 গুণ 4। এখানে 4কে আবার বিশ্লেষণ করা যায়, যেহেতু 4 কিন্তু এখন আমাদের মৌলিক সংখ্যা হয়নি, তাহলে 4কে যদি আবার আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 2 গুণ 2 গুণ 2। এখানে আমাদের 2 কয়টি আছে? 3টি, তাহলে 2 এখানে 3টি 2 আছে, এই 3টি 2 কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে 2 গুণ আকারে আছে কয়বার? 3 বার, তাহলে আমরা লিখতে পারি সমান 2 টু দি পাওয়ার কিউব। এখন 16কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে দেখি 8 গুণ 2, 8 এখানে মৌলিক সংখ্যা নয়,
8কে আমরা আরও বিশ্লেষণ করতে পারবো। 8কে তাহলে বিশ্লেষণ করতে গেলে আমাদের কি করতে হবে? 8কে যদি আমি বিশ্লেষণ করতে যাই তাহলে আসবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 2 গুণ আকারে আছে এখানে কয়বার? 4 বার। তাহলে এখানে সমান সমান কি লেখা যাবে? 2 টু দি পাওয়ার 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আলোচনা আমরা করলাম, এই আলোচনা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির কি বলে? সূচক। এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়, উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বে আলোচনা থেকে দেখি যে এখানে বলা হয়েছে কোনো রাশিতে একই উৎপাদক। এখানে যেমন 8 একটা রাশি, এই রাশিটাকে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 2 গুণ 2 গুণ 2। তাহলে একই সংখ্যা পাচ্ছি না? এখানে সবগুলো একই সংখ্যা। তাহলে আমরা সূচকের সংখ্যা অনুসারে পাই কোনো রাশিতে কি বলা হয়েছে? কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে। তাহলে কোনো রাশিতে একই উৎপাদক, এই যে এই রাশিতে একই উৎপাদক 2 3 বার আছে, একই উৎপাদক যতবার গুণ আকারে থাকবে সেই সংখ্যাকে বলবে সূচক। এখানে 2 গুণ আকারে আছে, কয়বার আছে? 3 বার। তাহলে এই 3টাকে আমরা বলতেছি কি? সূচক। আর উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। এবং শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, তাহলে কোনো রাশিতে একই সংখ্যা যতবার গুণ আকারে থাকবে তাকে বলবো আমরা সূচক, এবং যে সংখ্যাটা গুণ আকারে থাকতেছে সেই সংখ্যাটাকে বলতেছি ভিত্তি। তাহলে এখানে আমরা 8 এর ক্ষেত্রে 2 আছে, কয়বার গুণ? 3 বার। তাহলে 3টাকে বলতেছি কি? সূচক। আর এখানে কোন সংখ্যাটা একাধিক সংখ্যক বার আছে বা 3 বার আছে? 2। তাহলে 2টা হচ্ছে কি? ভিত্তি। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখি 8 সমান সমান আমরা কি লিখতেছি? 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে 2 এর উপর যখন কোনো সূচক বা ঘাত থাকবে তাকে পড়ার ক্ষেত্রে আমরা পড়ি 2, এই ভিত্তি আগে ধরতে হবে 2 টু দি পাওয়ার কিউব। 3 থাকলে কিউব বলবো, 4 থাকলে 2 টু দি পাওয়ার 4, 5 থাকলে 2 টু দি পাওয়ার 5। তাহলে 8কে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি 2 টু দি পাওয়ার কিউব। তার মানে 8কে বিশ্লেষণ করলে বোঝা যায় এখানে 3টা 2 কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই যে 2টা বের হচ্ছে, এই 2টাকে বলতেছে আমরা কি? ভিত্তি। আর 2 এর উপর যে পাওয়ারটা থাকতেছে তাকে বলতেছি সূচক বা ঘাত। 2 এর উপর যে সংখ্যাটা থাকতেছে সেই সংখ্যাটাকে আমরা বলতেছি সূচক বা ঘাত। তাহলে সূচকের সংখ্যাটা কি? কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক, এবং উৎপাদকটিকে কি বলা হয়? ভিত্তি। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকবে, এখানে 8 রাশিতে 2টা কয়বার গুণ আকারে আছে? 3 বার। তাহলে এই উৎপাদক সংখ্যাটাকে আমরা বলতেছি সূচক, আর উৎপাদকটিকে যেই সংখ্যাটা 3 বার আছে সেই সংখ্যাটাকে বলতেছি ভিত্তি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভিত্তি এবং সূচক নির্ণয় করতে পারবে। এখন দেখি সূচককে ঘাত বা শক্তি বলা হয়। এই যে সূচককে আমরা পড়লাম, এই সূচকের অপর আরো কিছু নাম আছে। সূচককে আমরা ঘাত বা শক্তিও বলতে পারি, সূচককে ঘাত বা শক্তি বলতে পারি। আর এই সূচকটা শুধু যে সংখ্যায় থাকবে তা নয়, অজানা রাশি বা চলকেও থাকতে পারে। যেমন এর উপর আমাদের সূচক কত আছে? 3। তাহলে আমরা বলতে পারি a টু দি পাওয়ার, আগে আমাদের ভিত্তিটাকে ধরতে হবে, আমাদের ভিত্তি কত? এখানে a টু দি পাওয়ার 3 যেহেতু আছে, 3কে আমরা বলবো কিউব, a টু দি পাওয়ার কিউব। তারপরটাকে এখানে আমাদের ভিত্তি কত? a, আর পাওয়ার কত? পাওয়ার বা শক্তি বা ঘাত বা সূচক কত? 4। তাহলে বলতে পারি আগে ভিত্তিকে নিতে হবে, আমাদের ভিত্তি যেহেতু a টু দি পাওয়ার 4 ইত্যাদি। এখানে দেখো এটা কি হলো? ভিত্তি। আর এর মান, এখানে এর যে মান আছে, প্রথম ক্ষেত্রে এর মান কত? 3, দ্বিতীয় ক্ষেত্রে এর কত? 4। এই এর সূচক বা ঘাত বা শক্তি হলো কত? 3।
এর সূচক বা ঘাত বা শক্তি বা পাওয়ার হলো 3। এখন যদি আমাদের এরকম বলে যে আমাদের বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা a টু দি পাওয়ার কিউব বলতে কি বোঝায়? a টু দি পাওয়ার কিউব, এর উপর পাওয়ার বা ঘাত বা শক্তি দেওয়া আছে 3। বলা হয় এই রাশি বলতে আমাদের কি বোঝানো হচ্ছে? এই রাশি বলতে আমাদের বোঝানো হচ্ছে যে এখানে এর সূচক বা ঘাত কত আছে? 3। তাহলে এখানে 3টি a গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে। তাহলে সমান সমান a টু দি পাওয়ার কিউব সমান সমান আমরা লিখতে পারি a গুণ a গুণ a। এখন অনেক সময় আমাদের তো কোনো সংখ্যায় সূচক বা ঘাত যে কোনো সংখ্যার উপর যে কোনো সংখ্যা হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে বা 1ও হতে পারে। কোনো সংখ্যার বা ঘাত বা শক্তি 1 হলে সংখ্যাটির সূচক বা ঘাত 1 লেখা হয় না। যেমন শিক্ষার্থী বন্ধুরা এখানে a টু দি পাওয়ার কিউব এর সূচক কত আছে? 3 লেখা হচ্ছে। যদি এর সূচক 1 হতো, কোনো সংখ্যার ঘাত বা শক্তি এর সূচক 1 হলে সংখ্যাটির সূচক বা ঘাত 1 লেখা হয় না। যেমন a সমান সমান কি লেখা যায়? a টু দি পাওয়ার 1। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের মনে রাখতে হবে যে কোনো সংখ্যার উপর যদি সূচকটা বা ঘাত বা শক্তি বা পাওয়ারটা 1 হয় তাহলে আমরা সেখানে এই 1 না লিখলেও চলবে। কারণ যদি 1 না লিখি তাও মনে মনে আমরা ধরে নিতে পারবো এর পাওয়ার বা সূচক 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কোনো সংখ্যার উপর আমাদের যদি সূচক বা ঘাত বা পাওয়ার বা শক্তি না দেওয়া থাকে তাহলে আমরা মনে মনে তার ঘাত বা শক্তি বা সূচক কত ধরে নেব? 1। যেমন দেখো এখানে a সমান সমান কত আছে? a টু দি পাওয়ার 1। a সমান সমান লেখা যাবে a টু দি পাওয়ার 1। তাহলে এই যে a টু দি পাওয়ার 1টা আমরা না লিখে শুধুমাত্র যখনই এর পাওয়ার 1 হবে তখন আমরা সমান সমান কি লিখতে পারবো? a লিখতে পারবো। কারণ a লিখলেই আমরা তখনই বুঝে নিব যে এর পাওয়ার কত? 1। x সমান সমান x টু দি পাওয়ার 1 ইত্যাদি। একই জাতীয় রাশি গুণ করার সময় তাদের ঘাত বা শক্তি যোগ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, একই জাতীয় রাশি গুণ করার সময় তাদের ঘাত বা শক্তি যোগ করা হয়। একই জাতীয় রাশি গুণ করার সময় তাদের ঘাত বা শক্তি কি করা হবে? যোগ করা হবে। এখন এখানে আমাদের প্রশ্নটা হলো একই জাতীয় রাশি কি বলতে কি বোঝাচ্ছে? একই জাতীয় রাশি বা সদৃশ রাশি, একই জাতীয় রাশি বলতেছে এখানে a একটা অজানা রাশি বা চলক। এই a টু দি পাওয়ার কিউ এর সাথে যদি আমরা আরেকটা অজানা রাশি বা চলক গুণ করি তখন কিন্তু সেই অজানা চলকটা কি হতে হবে? একই হতে হবে। কি হতে হবে? একই হতে হবে। এর সাথে যদি a গুণ করা হয় সেই ক্ষেত্রে কি হবে? এখানে সে কথাই বলা হয়েছে। যেমন দেখো a গুণ a স্কয়ার, এখানেও a, এখানে আমাদের ভিত্তিটা কি? a, এখানে ভিত্তিটা কি? a। তাহলে এই দুটো ভিত্তি একই, তাহলে এই দুটো রাশি কি? একই, শুধুমাত্র এদের সূচকগুলো কি ভিন্ন। যেহেতু এর উপর এখানে আমাদের সূচক দেওয়া নেই তাহলে আমরা মনে মনে কত ধরে নেব? 1। আর এই এর সূচক কত আমাদের? 2। তাহলে এদের সূচকগুলো ভিন্ন কিন্তু রাশি দুটো কি? একই। এইরকম একই জাতীয় রাশি যখন আমরা গুণ করব তখন তাদের কি করতে হবে? তাদের যে পাওয়ার বা ঘাত বা শক্তিটা থাকবে সেই পাওয়ার শক্তি বা ঘাতটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। আর ভিত্তিটা কি থাকবে? একই থাকবে। এখানে আমাদের ভিত্তি কি? a, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ভিত্তি a, আর প্রথম ক্ষেত্রে আমাদের পাওয়ার কত? 1, দ্বিতীয় ক্ষেত্রে পাওয়ার হচ্ছে 2। এখন যদি আমরা এই দুটো সংখ্যাকে বা এই দুটো রাশিকে আমরা গুণ করতে চাই তাহলে কি হবে? ভিত্তি দুই ভিত্তি থেকে যেহেতু প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে ভিত্তি একই তাহলে যে কোনো একটা ভিত্তি নেব। তাহলে আমাদের ভিত্তিটা কত? a হওয়ার পর প্রথম ক্ষেত্রে আমার পাওয়ার কত? 1, দ্বিতীয় ক্ষেত্রে পাওয়ার 2। এই যে দুই পাওয়ার শক্তি বা ঘাত আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 1 যোগ 2 তাহলে সমান সমান a টু দি পাওয়ার কিউব, a টু দি পাওয়ার কিউব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের এটা মনে রাখতে হবে অবশ্যই যে একই জাতীয় রাশি গুণ করার সময়, একই জাতীয় রাশি বা একই জাতীয় চলক বা অজানা রাশি গুণ করার সময় আমরা কি করব? বা একই জাতীয় সংখ্যা গুণ করার সময় তাদের ঘাত বা শক্তি বা সূচক বা পাওয়ারটা কি হবে?
যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করতে হবে। এই যে আমরা যোগ করতে হবে এটা আমরা পড়লাম, সাধারণভাবে আমরা সূত্র আকারে লিখতে পারি, একটা সূত্র আকারে লিখতে পারি। এই সূত্রটাকে আমরা সূচকের গুণবিধি বলি। কি বলি? গুণবিধি। এই যে আমাদের এখানে সূত্রটা আছে, এই সূত্রটাকে আমরা কি বলবো? সূচকের গুণবিধি। কি বলবো? সূচকের গুণবিধি। সাধারণভাবে এখানে সূচকের গুণবিধিটা কি? a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান কি লেখা যায়? a টু দি পাওয়ার m প্লাস n। এখানে m ও nটা কি? এখানে m ও nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলতেছি? সকল পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি, যেমন 1 2 3 4 5 6 যে কোনো। এখানে আমি এর মান যে কোনো হতে পারে, এর সূচক যে কোনো হতে পারে, 1 থেকে যে কোনো সংখ্যা হতে পারে। এই জন্য আমি যে কোনো সংখ্যা না বসায়ে এর মান এই সূচকটাকে ধরে নিয়েছি মনে মনে m। তারপরে a টু দি পাওয়ার n, এখানে আমি সূচক n এর মানটা কি? যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যার বদলে আমি সূত্র প্রকাশ করার জন্য ধরে নিয়েছি m। তাহলে এখানে m ও nটা কি? স্বাভাবিক সংখ্যা। গুণকের এই প্রক্রিয়াকে বলা হয় সূচকের গুণবিধি। গুণকের এই প্রক্রিয়াকে বলা হয় সূচকের গুণবিধি। গুণকের এই প্রক্রিয়াকে বলা হয় সূচকের গুণবিধি। তাহলে আমাদের সূত্রটা কি? a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m। এক্ষেত্রে দেখো উভয় ক্ষেত্রে আমাদের ভিত্তিটা কি? একই। তাহলে এই দুটা কি? একই জাতীয় রাশি। আর একই জাতীয় রাশি গুণ করতে হলে তাদের যে ভিন্ন ভিন্ন সূচক থাকবে বা ঘাত থাকবে বা পাওয়ার থাকবে বা শক্তি থাকবে, সেগুলোকে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান সমান কি লেখা যাবে? a টু দি পাওয়ার m প্লাস n, m প্লাস n। প্রথম রাশির সূচকের সাথে দ্বিতীয় রাশির সূচকটা কি করতে হবে? যোগ করতে হবে গুণ থাকলে। আর ভিত্তিটা আমাদের কি থাকবে? একই থাকবে। ভিত্তিটা আমাদের কি থাকবে? একই থাকবে বা ঠিক থাকবে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এতক্ষণ এই সমস্যাগুলো আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এখন কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো সমস্যাগুলোর সমাধান করি। তার আগে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমাদের এই সূচকের গুণবিধিটা মনে রাখতে হবে। অনেক সময় আমাদের প্রশ্নে আসতে পারে যে সূচকের গুণবিধিটি লেখো। তাহলে আমরা লিখব a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n, যেখানে m ও n কি? স্বাভাবিক সংখ্যা। এখন আমাদের সমস্যাগুলো সমাধান করি। প্রথম সমস্যা দেওয়া আছে গুণ করো। এখানে আমাদের কয়েকটা রাশি দেওয়া আছে, এই রাশিগুলো আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে প্রথম সমস্যাটা দেখি। প্রথম সমস্যার সমাধান। প্রথমে কি দেওয়া আছে? a টু দি পাওয়ার 4, এর উপর এর ঘাত কত দেওয়া আছে? 4। তাহলে আমরা বলবো a টু দি পাওয়ার 4 গুণ বা ইনটু, বীজগণিতে আমরা গুণকে কি বলি? ইনটু। ইনটু a, এর উপর ঘাত বা পাওয়ার কত আছে? 5। তাহলে কি বলবো? a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5। এখানে আমাদের ভিত্তি কি? a, এখানেও ভিত্তি a। তাহলে এই দুটা কি? একই জাতীয় রাশি, একই জাতীয় রাশি। তাহলে আমাদের সূচকের গুণবিধি অনুযায়ী কি? একই জাতীয় রাশি যখন আমরা গুণ করব তাদের সূচকগুলো কি হবে? যোগ হবে। আর ভিত্তিটা কি? একই থাকবে। ভিত্তিটা কি থাকবে? একই থাকবে বা ঠিক থাকবে। তাহলে এখানে আমাদের দুইটা ভিত্তি, প্রথম ক্ষেত্রেও ভিত্তি a, দ্বিতীয় ক্ষেত্রেও ভিত্তি a। তাহলে উভয় ক্ষেত্রে ভিত্তি একই। তাহলে আমরা ভিত্তি একটা নেব এখানে উভয়। তাহলে আমাদের ভিত্তিটা কত আসবে? a আসবে, যেহেতু উভয় ক্ষেত্রে ভিত্তিটা কি থাকবে? ঠিক থাকবে a। এখন তারপরে তাদের সূচক বা পাওয়ার বা ঘাতটা কি হবে? যোগ হবে। তাহলে প্রথম ক্ষেত্রে সূচক হচ্ছে কত? 4 যোগ বা প্লাস, তার সাথে কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে সূচকটা যোগ হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমার সূচকটা কত? 5। তাহলে 4 প্লাস 5 সমান কত? 9। তাহলে আমার a টু দি পাওয়ার 4 গুণ a টু দি পাওয়ার 5 যদি গুণ করি তাহলে আমার উত্তর কত বেরোবে? a টু দি পাওয়ার 9। কত বেরোবে? a টু দি পাওয়ার 9। এখন দ্বিতীয় সমস্যাটা আমরা দেখি। দ্বিতীয় সমস্যাটা একই নিয়ম। এখানে কি বলা আছে? x টু দি পাওয়ার কিউব, তার সাথে আমাদের ইনটু করতে হবে x টু দি পাওয়ার 8। যেহেতু আমাদের ভিত্তি
উভয় ক্ষেত্রেই একই। তাহলে সূচকের গুণবিধি অনুযায়ী ভিত্তিটা ঠিক রেখে আমাদের তাদের সূচকগুলো কি করতে হবে, যোগ করতে হবে। কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে ভিত্তি যেহেতু উভয় ক্ষেত্রে একই, তাহলে ভিত্তিটা আমরা ঠিক রাখবো এক্স। তারপরে প্রথম ক্ষেত্রে আমার সূচক হচ্ছে 3 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে সূচক 8। যদি যোগ করি তাহলে কত বেরোবে, এক্স টু দি পাওয়ার 11, এক্স টু দি পাওয়ার 11। এখন 3 নম্বরে আমরা আলোচনা করি, বা নাম্বার 3তে আমাদের কি সমস্যা দেওয়া আছে। নাম্বার 3 সমস্যা হলো এক্স টু দি পাওয়ার 5 গুণ এক্স টু দি পাওয়ার 9। উভয় ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা একই নিয়ম, এখানে ভিত্তি একই, সেহেতু ভিত্তি ঠিক থাকবে। ভিত্তি হলো এক্স, তারপরে তাদের সূচকগুলো যেহেতু ভিন্ন আছে, তাহলে সূচকগুলো কি হবে, যোগ হবে। যোগ হলে 5, প্রথম ক্ষেত্রে সূচক 5 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে সূচক 9। তাহলে এখানে 5-এর সাথে যদি আমি 9 প্লাস করি তাহলে হবে 14। তাহলে অ্যান্সারটা আমার কত বেরোবে, এক্স টু দি পাওয়ার 14। অ্যান্সার কত, এক্স টু দি পাওয়ার 14। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমাদের বইয়ে যে গুণ করো সমস্যাগুলি আছে আমরা সমাধান করার চেষ্টা করতে পারবো, যদি আমরা সূচকের গুণবিধিটি মনে রাখতে পারি। কেন বাড়লো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে সমস্যাটা দেখব তা হলো সরল করো। আমরা প্রথম ক্ষেত্রে যে সমস্যা আলোচনা করেছি সেখানে শুধু একই রাশি গুণ করতে বলা হয়েছে। এখানে অনেকগুলো রাশি দেওয়া থাকবে, তার সরল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের সমস্যাটা কি, প্রথম ক্ষেত্রে সমস্যাটা এক্স টু দি পাওয়ার কিউবের সাথে আমাদের গুণ করতে বলা, ইন্টু করতে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার 7, এক্স টু দি পাওয়ার 7। এখন যেহেতু উভয় ক্ষেত্রে আমাদের ভিত্তি একই, তাহলে ভিত্তিটা হবে এক্স, তারপরে কত হবে, প্রথম ক্ষেত্রে সূচক 3 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে সূচক 7। যদি যোগ করি তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 10। তাহলে অ্যান্সারটা আমাদের কত বেরোচ্ছে, এক্স টু দি পাওয়ার 10। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই নিয়মটা আমরা গুণ করো থেকেই গুণ করার মতোই হবে। দুই নম্বর সমস্যা আমরা দেখি। এখানে 2 নম্বর সমস্যা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে 3a গুণ 4b গুণ 2a গুণ 5c গুণ বা ইন্টু 3b। আমি আবার বলতেছি, আবার বলে হচ্ছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে গুণ করতে হলে দেখো আমাদের এখানে কয়টি পদ আছে, 5টি পদ আছে। 5টি পদের মধ্যে সবগুলো পদ কি একই রকম না, কোনো কোনো পদ আলাদা। এখন এই যে এ পদ কয়টা আছে, 2টা আছে। এর পদ কয়টা আছে, 2টা। এই দুইটি এর যে দুইটি পদ আছে এই দুটিকে আমি একসাথে আলাদা করে নিব। তাহলে প্রথম ক্ষেত্রে 3a ইন্টু 2a ইন্টু, তারপরে এখন বি এর রাশিগুলোকে বা পদগুলোকে আমি কি করব, আলাদা করব। 4b ইন্টু 3b ইন্টু 5c, 5c কি আছে, একাই আছে। এখন এখানে যদি আমি গুণ করতে চাই, এই দুটো প্রথম রাশি এবং প্রথম পদ এবং দ্বিতীয় পদ কি একই জাতীয় পদ, অবশ্যই একই জাতীয় পদ, কারণ এখানেও এ এখানেও এ। অজানা রাশি কি, এখানে এ, অজানা রাশি এখানে এ। তাহলে যেহেতু একই জাতীয় পদ গুণ করব, সেহেতু কি করতে হবে, এদের ভিত্তিটা ঠিক রেখে সূচকগুলো কি করতে হবে, যোগ করতে হবে। কিন্তু তার আগে আমাদের এর সাথে অজানা রাশিতে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি অজানা রাশির সাথে যদি কোনো সহগ গুণ থাকে, অজানা রাশির সাথে যদি কোনো সংখ্যা গুণ থাকে, সেই সংখ্যাটাকে আমরা কি বলি, সহগ বলি। কি বলি, সহগ। তাহলে এখানে অজানা রাশি কে, এ, এর সাথে কি 3টা কি আছে, ইন্টু আছে বা গুণ আছে, তাহলে 3কে বলতেছি সহগ। এখানে আগে আমরা সহগের সাথে গুণ করার ক্ষেত্রে সহগের সাথে সহগ গুণ করব। সহগের সাথে কি করব, সহগ গুণ করব। সবসময় সহগের সাথে সহগ গুণ হবে। তাহলে আমরা আলাদা করে নিই, 3 সাথে আমরা কি গুণ করব, প্রথম ক্ষেত্রে আমাদের সহগ কত, 3, দ্বিতীয় ক্ষেত্রে সহগ কত, 2। তাহলে 3 সাথে কত গুণ করব, 2।
তারপরে ইনটু এখানে এই অজানা রাশিটা দুইটার সাথে কি আছে, গুণ আছে, তাহলে ইনটু বা গুণ। এখন অজানা রাশি আমার কি বা ভিত্তি, অজানা রাশি বা একই জাতীয় রাশিটা কি, এ, উভয় ক্ষেত্রে এ একই, তাহলে ভিত্তিটা হবে আমার কি এ। তাহলে এখানে যেহেতু এর উপর কোনো সূচক বা ঘাত দেওয়া নেই, তাহলে আমরা মনে মনে কত ধরবো, 1। তাহলে এখানেও এর সূচক 1, এখানেও এর সূচক 1, তাহলে গুণ এ, ভিত্তি আসবে, ভিত্তি হবে এ, তারপরে এদের সূচকগুলো কি হবে, যোগ হবে। তাহলে প্রথম ক্ষেত্রে 1 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে কত সূচক 1। এবার বি এর কাজ করি, বি এর কাজ ইনটু প্রথম বন্ধনীতে নেওয়া হয়েছে, আবার একই নিয়মে সহগের সাথে সহগ গুণ করতে হবে। তাহলে 4 এর সাথে কত গুণ করব, 3, 4 এর সাথে কত গুণ করব, 3 গুণ। এখন বি এর কাজ করব বা অজানা রাশির কাজ করব। অজানা রাশি করতে গেলে এখানে কি রাশি দুইটা একই, তাহলে আমাদের ভিত্তিটা যে কোনো একটা হবে। ভিত্তি হলো কি বি। বি এর পর যেহেতু বি এর উপর কোনো সূচক নেই, তাহলে মনে মনে ধরতে হবে 1। তাহলে প্রথম ক্ষেত্রের 1 প্লাস দ্বিতীয় ক্ষেত্রের 1 ইন্টু 5c। 5cর কোনো পরিবর্তন হবে না, কারণ 5c এখানে একাই আছে। এখানে যদি 3 দিয়ে গুণ করি, 3 ইন্টু 2, তাহলে কত হবে 6। এ ভিত্তি এ ঠিক থাকবে, তারপরে 1 এর সাথে 1 প্লাস করলে কত হবে স্কোয়ার, তাহলে 6a স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা মাঝখানে গুণ চিহ্ন কেন ব্যবহার করিনি। এখানে বীজগণিতিক রাশি প্রকাশের ক্ষেত্রে আমরা অজানা রাশির সাথে কোনো সংখ্যা যখন গুণ আকারে থাকবে, তখন আমাদের মাঝখানে গুণ চিহ্ন না দিলেও আমরা মনে মনে গুণ ধরে নিতে পারবো। সংখ্যার সাথে অজানা রাশির মধ্যে কোনো যদি চিহ্ন না থাকে, তাহলে আমরা মনে মনে কি ধরে নেব, গুণ ধরে নেব। আর অজানা রাশির সাথে সংখ্যা প্রকাশের ক্ষেত্রে সবসময় আমরা সংখ্যাটা কোথায় বসাবো, প্রথমে। কোথায় রাখবো, প্রথমে। ইন্টু 4 ইন্টু 3 গুণ করার কথা হচ্ছে 12। বি সূচক কত হবে, 1 প্লাস 1 সমান স্কোয়ার ইন্টু 5c। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করব, সংখ্যা যেহেতু যে কোনো সংখ্যা আমরা কি করতে পারি, গুণ করতে পারি। এখানে 6 a স্কোয়ারের সাথে গুণ আছে, 12 b স্কোয়ারের সাথে গুণ আছে, 5 c এর সাথে গুণ আছে, তাহলে সবগুলো রাশি এখানে কি আছে, গুণ আছে। তাহলে আমি সংখ্যাগুলোর সাথে কি করতে পারবো, গুণ করতে পারবো, যেহেতু আমাদের সবগুলো রাশি এখানে কি আছে, গুণ আছে। যদি কোনো যোগ বা বিয়োগ মাঝখানে চিহ্ন থাকতো, তাহলে সবগুলো রাশি কিন্তু গুণ আকারে থাকতো না। যেহেতু এখানে অন্য কোনো চিহ্ন নেই, সবগুলো চিহ্ন কি ইনটু আকারে আছে, তাই আমরা সংখ্যাগুলো কি করতে পারবো, গুণ করতে পারবো। তাহলে 6 ইন্টু 12 ইন্টু 5, তারপর অজানা রাশি a স্কোয়ার। আমাদের অজানা রাশিগুলোর কোনো পরিবর্তন হবে না, কারণ এগুলো সব ভিন্ন ভিন্ন রাশি। a স্কোয়ার b স্কোয়ার c, এদের মধ্যে কোনো মিল নেই, তাহলে a স্কোয়ার বসবে, b স্কোয়ার c। অজানা রাশি লেখা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা যখন দুটি অজানা রাশি পাশাপাশি লিখব, তখন তাদের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে আমরা গুণ চিহ্ন না দিলেও হবে। কারণ গুণ চিহ্ন না দিলেও আমরা বুঝে নেব, দুটো অজানা রাশি পাশাপাশি থাকলে আমরা বুঝে নেব যে এই দুটি অজানা রাশি গুণ আকারে আছে। তাহলে যদি সংখ্যাগুলো গুণ করি, তাহলে আমার হচ্ছে 360 a স্কোয়ার b স্কোয়ার c, a স্কোয়ার b স্কোয়ার c। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি সমস্যা দেখি। এই সমস্যাটিতে বলা হয়েছে a সমান সমান 2, b সমান সমান 3, c সমান সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। a সমান সমান 2, b সমান সমান 3, c সমান সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। এখানে বলা আছে এর মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে 2, b এর মান কত দেওয়া আছে 3, c এর মান কত দেওয়া আছে 1। তাহলে নিচের রাশিগুলোর কি করতে বলা হয়েছে, মান নির্ণয় করতে বলা আছে। আমাদের প্রথম ক্ষেত্রে দেওয়া আছে এর উপর এর সূচক কত দেওয়া আছে 2, তাহলে আমরা বলতে পারি a টু দি পাওয়ার 2, বা যখনই কোনো সংখ্যার উপর সূচক 2 থাকবে আমরা বলতে পারি a স্কোয়ার। কি বলবো, স্কোয়ার। 2 থাকলে কি বলবো, স্কোয়ার, আর 3 থাকলে বলবো কি, কিউব। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার
প্রথম ক্ষেত্রে প্রথমের মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমের সমাধানটা কেমন হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এর মান কত দেওয়া আছে? 2, তাহলে আমার ভিত্তি এর মান দেওয়া আছে 2, তাহলে এখানে এর পরিবর্তে আমরা মান বসাতে পারি কত? 2 এর উপর, তাহলে এর পাওয়ার সূচক যত ছিল সেই সূচক ঠিক থাকবে, সেই সূচক কি থাকবে? ঠিক থাকবে। তাহলে এ স্কোয়ার ছিল, তাহলে 2 স্কোয়ার প্লাস বি এর মান কত? 3, তাহলে বি এর মান 3 আমরা বসিয়েছি, বসানোর পর বি এর সূচকটা ঠিক থাকবে। এখানে শুধু আমরা ভিত্তির মান বসাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কিসের মান বসাবো? শুধু ভিত্তি। তাহলে 3 উপর স্কোয়ার, এখন মান বসানো। এখানে মান বসালে 2 স্কোয়ার মানে কি? এখানে আমরা জানি যে কোনো সংখ্যার উপর যত সংখ্যক সূচক থাকবে সেই সংখ্যাটা তত সংখ্যক গুণ আকারে থাকে। তাহলে 2 এর উপর স্কোয়ার আছে বা 2 আছে, তাহলে এখানে দুইটি, যেহেতু আমাদের সূচক 2, তাহলে এখানে দুইটা 2 কি গুণ আকারে আছে। তাহলে লিখতে পারি 2 গুণ 2 প্লাস 3 স্কোয়ার, যেহেতু 3 এর উপর সূচক 2 আছে, তাহলে এখানে তিনটা 3 গুণ আকারে, দুইটা 3 গুণ আকারে আছে, 3 গুণ 3। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে আমাদের কত হবে? 2 × 2 = 4 আর প্লাস 3 × 3 = 9, যদি যোগ করি 4 + 9 = 13। আমাদের অ্যান্সার কত বেরোচ্ছে? 13। এখন 2 নম্বর সমস্যাটা দেখি। আমাদের 2 নম্বর সমস্যা কি বলা হয়েছে? এ যেহেতু সূচক 2 আছে, আমরা বলতে পারি a² - 2ab। এখানে দেখো অজানা রাশি দুইটার মধ্যে কোনো চিহ্ন নেই, তাহলে আমরা মনে মনে কি ধরে নেব? এই 2টা a b এর সাথে কি আছে? গুণ আছে, আবার এটা b এর সাথে কি আছে? গুণ আছে। এই পুরো রাশিটা পরস্পরের সাথে কি আছে? গুণ আকারে আছে বা ইনটু আকারে আছে, প্লাস b²। এখন এর মান নির্ণয় করি। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন মান নির্ণয় করি। আমাদের ভিত্তি এর মান দেওয়া ছিল 2, তার উপর পাওয়ার হবে স্কোয়ার মাইনাস 2, এর মান বসাবো 2, বি এর মান 3 বসাইছি। মাঝখানে কি চিহ্ন ব্যবহার করব? যেহেতু আমরা জানি অজানা রাশির মধ্যে কোনো চিহ্ন না থাকলে আমরা মনে মনে কি ধরব? কি ধরে নেব? ইনটু বা গুণ। তাহলে যখনই সংখ্যা বসাবো তাহলে মাঝখানে কি চিহ্ন হবে? ইনটু বা গুণ, প্লাস বি এর ভিত্তি, বি এর মান 1, তার উপর সূচক কত? স্কোয়ার। তাহলে এখানে যেহেতু পাওয়ার স্কোয়ার আছে, তাহলে এখানে ভিত্তি যেহেতু 2 আছে, তাহলে দুইটা 2 কি আছে? গুণ আকারে আছে, মাইনাস এখানে আমরা গুণ করি 2 দুগুণে বা 2 × 2 = 4, 4 এর সাথে 3 ইন্টু করলে 12, প্লাস এখানে যেহেতু 1 এর উপর আমাদের ভিত্তির উপর সূচক কত? 2 আছে, তাহলে আমার ভিত্তিটা এখানে 1, কয়টা আছে? দুইটা আছে, দুইটা কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে 1 × 1, 2 দুগুণে 4, 2 × 2 = 4 মাইনাস 12 প্লাস 1 × 1 = 1। এখানে যোগের ক্ষেত্রে আমরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই যোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, এখানে আমরা 4 এর আগে কি চিহ্ন আছে? প্লাস, 1 এর আগে কি চিহ্ন আছে? প্লাস, 12 এর আগে কি আছে? মাইনাস, 12 এর আগে আছে মাইনাস। তাহলে আমাদের একই জাতীয় চিহ্ন যেগুলো, সেগুলো কাজ আগে আমরা করব। তাহলে 4 এর আগে যেহেতু প্লাস আছে, 1 এর আগে যেহেতু প্লাস আছে, তাহলে দুইটা একই জাতীয় চিহ্ন, এখানেও প্লাস এখানেও প্লাস, একই জাতীয় দুইটা চিহ্নের জন্য আমি একটা প্লাস নেব। একই জাতীয় চিহ্নযুক্ত রাশি হলে তাদের দুইটা চিহ্নের জন্য যে কোনো একটা চিহ্ন নিব। তাহলে এই প্লাসের জন্য আমি একটা প্লাস নিতে পারি, যেহেতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরুতে প্লাস বা যোগ চিহ্ন না দিলেও হবে। তারপর সংখ্যা যোগ করব, 4 এর সাথে 1 যোগ করলে কত হবে? 5। এখন এই যে বিয়োগ 12 বা -12 ছিল সেটা বসাবো, -12। এখন 5 থেকে যদি আমি 12 বিয়োগ করি তাহলে আমার কত হবে? 5, বা 5 থেকে যদি আমি 12 বিয়োগ করি তাহলে কত হবে? 7। কিন্তু আমাদের অ্যান্সারে বের হচ্ছে -7। কেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এটা আমাদের একটু মনে রাখতে হবে, যখনই আমরা কোনো বড় সংখ্যা, যখনই আমরা বিয়োগ করব, কোনো সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করব, বিয়োগ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, কারণ বিয়োগ করার ক্ষেত্রে আমাদের তো দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যা থাকলে চিহ্ন, বিয়োগ করার ক্ষেত্রে একটা সংখ্যা থেকে যখন আরেকটা সংখ্যা বিয়োগ করব তখন দুটো সংখ্যার মধ্যে ভিন্ন ভিন্ন চিহ্ন থাকবে, একটা বিয়োগ একটা থাকবে যোগ। এক্ষেত্রে
আমাদের সবসময় বিয়োগ করার সময় বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন ব্যবহার করতে হবে। বিয়োগ করার সময় কি বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সবসময় সেই চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা 5 থেকে 12 বিয়োগ করার সময় কত বের হচ্ছে 7, এবং 12 এর আগে আমাদের এখানে বড় সংখ্যা কত 12 এর আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে আমি বসাতে পারি -7। অ্যান্সার সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের বিরামপুর আইসিটি স্কুলের পরিকল্পনা ও বাস্তবায়নে শিক্ষা ও গবেষণা শাখা, বিরামপুর আইসিটি স্কুল, বিরামপুর, দিনাজপুর। আসসালামু আলাইকুম। মরে গেছে।